কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি তা জানা যাবে আগামী সেপ্টেম্বরে। শনিবার এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ওই সময়ে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মতে ওই নির্বাচনের জন্য বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করেন সংসদ সদস্যরা। মামুন হুসাইনের প্রতিবেদন। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর থেকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তবে নির্বাচিত রাষ্ট্রপতি কবে পাওয়া যাবে তা নিয়ে চলছে আলোচনা। রাষ্ট্রপতিকে এখানে প্রোটেকশন দেওয়া আছে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষ হলে কিংবা পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রীও বললেন সেই বিধানের কথা। সংবিধানের ১২৩-২ অনুচ্ছেদ অনুসারে ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি আরও জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আগামী সংসদ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ২৪শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ২৪শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। এদিকে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার সুযোগ শীর্ষক পরামর্শ সভায় আইনমন্ত্রী আরও জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকেই জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম কমিশন প্রতিকার আইন অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। আমরা গুম প্রতিকার ও প্রতিরোধ সংক্রান্ত আইন এটাকে নেইনি, এটাকে বলেছে, এটার ক্ষেত্রে আমরা পাবলিক স্টেটমেন্ট করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী সোমবার থেকে শাপলা চত্বরে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। শাপলা চত্বর হত্যা মামলায় আমাকে নিয়োগ দেওয়ার পর আমি সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে মামলাটির ইনভেস্টিগেশন এবং আমি বিচারের জন্য সবচেয়ে বেশি কাজ করেছি, সেটা হচ্ছে শাপলা চত্বর হত্যাকাণ্ড। মামুন হুসাইন, ৭১, ঢাকা। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ৬ দিনেও ঠিক হয়নি ক্ষতিগ্রস্ত এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল। ফলে আরও তীব্র হচ্ছে গ্যাস সংকট। রাজধানীর অধিকাংশ পাম্পে গ্যাস নেই সাইনবোর্ড ঝুলতে দেখা যাচ্ছে এবং সচল পাম্পগুলোতে গ্যাসের স্বল্প চাপের কারণে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। এর ফলে বাড়ছে ব্যয়, অপচয়, কমছে আয়, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সাধারণত সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের অনুমোদিত চাপ ১৫ PSI, যদিও স্বাভাবিক সময়েও পাওয়া যায় না ১০ PSI এর বেশি। গ্যাস সংকটের প্রভাব পড়েছে বাসাবাড়ি কিংবা শিল্প কারখানাতেও। পেট্রো বাংলার তথ্য মতে বর্তমান গ্যাসের সরবরাহ দৈনিক ২২১ কোটি ঘনফুট, যা ৫ দিন আগেও ছিল ২৭০ কোটির ওপরে। গ্যাস সংকটের আরও খবর নিয়ে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। রাসেল, গ্যাস সংকট নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ মুন্নি। আমি এই মুহূর্তে অবস্থান করছি সেই পাল সিএনজি পাম্পে। আমি সকাল 6:30 থেকে এই পাম্পটিতে অবস্থান করছি। এই পাম্পটিতে পর্যাপ্ত যে প্রেসার সেটি না পাওয়াতে কিন্তু এখন পর্যন্ত পাম্পটি চালু করতে পারিনি। আমি এর মধ্যে দেখেছি ২-১বার পাম্পটি চালু করার চেষ্টা করেছে কর্তৃপক্ষ, তারপরও চালু করতে পারিনি। আর সময় যত গড়াচ্ছে আমরা দেখতে পেয়েছি গাড়ির সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সিএনজির পাশাপাশি কিন্তু যে পণ্যবাহী ট্রাক রয়েছেন, যাত্রীবাহী বাস রয়েছে, ব্যক্তিগত প্রাইভেট রয়েছে, সেগুলো কিন্তু এসে লাইনে দাঁড়িয়ে আছেন। কখন এই গ্যাস আসবে তখন তারা গ্যাস নিয়ে যার যার কর্মস্থলে ফিরবে। আর আরেকটা বিষয় জানাই, আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তারা যেটি আমাদের জানিয়েছেন, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত তাদের যে PSI রয়েছে সেটি তারা 2 থেকে 3 PSI পেয়েছিলেন। ধামরাইতে PSI পাওয়ার কথা রয়েছে 150 থেকে 140, সেখানে তারা 2 থেকে 3 PSI পাওয়ার কারণে কিন্তু সকাল থেকেই ধামরাইয়ের যে 7টি ফিলিং স্টেশন রয়েছেন কোথাও তারা এই গ্যাস সরবরাহ করতে পারছেন না। যে কারণেই কিন্তু যে পাম্পগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু জটলা তৈরি হয়েছে। আরেকটা বিষয় যদি জানাই, আমরা দেখতে পেয়েছি যে পাম্প কর্মী যারা রয়েছেন তারা কিন্তু অলস সময় পার করছেন। তারা অপেক্ষা করছেন কখন এই প্রেসার আসবে তখন তারা এই গ্যাস সরবরাহ করেন। যে সব মিলে বলা চলে যে ধামরাই উপজেলায় যে গ্যাস সংকট তৈরি হয়েছে সেই গ্যাস সংকট। রাসেল আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। ধামরায় গ্যাস সংকটের খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে রাসেল আহমেদ যুক্ত ছিলেন।
24 মাস ধরে বেতন পাচ্ছেন না 351 জন হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক। ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। 2024 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে অন্তর্বর্তীকালীন সরকার তা আর বৃদ্ধি করেনি। বারবার মন্ত্রণালয় এবং অধিদপ্তরে চিঠি দিয়েও মেলেনি সমাধান। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা। ট্র্যাডিশনাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব। ছবি তুলেছেন আকরাম হোসেন। স্বাস্থ্য খাতে 3টি প্রকল্পের আওতায় 1998 সাল থেকে হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়। এরপর 5 বার বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। সর্বশেষ 2011 সালে প্রকল্পের আওতায় 362 জনকে নিয়োগ দেওয়া হয়, যারা সংশ্লিষ্ট মেডিকেল কলেজে শিক্ষক এবং বিভিন্ন হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ 2024 সালে প্রকল্পের মেয়াদ শেষ হলে অন্তর্বর্তীকালীন সরকার তা আর বাড়ায়নি। ফলে সংকট তৈরি হয় সরকারি হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে। কারণ কলেজ দুটিতে বেশিরভাগ শিক্ষক এই প্রকল্পের আওতায় নিয়োগ পাওয়া। উপায় না থাকায় কার্যক্রম চালিয়ে নিতে তাদের উপরেই ভরসা করছে কর্তৃপক্ষ। তারা বেতন ভাতা গত 2 বছর পাচ্ছেন না, অদ্যাবধি তারা কাজে রয়েছে, পরীক্ষা ক্লাস চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমি সব কাজই তাদেরকে পাচ্ছি। 2 বছর ধরে বেতন পাচ্ছেন না প্রকল্পে নিয়োগ পাওয়া এই চিকিৎসকরা। এ অবস্থায় চরম অনিশ্চয়তার পাশাপাশি মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। এই যে একটা মানসিক একটা যন্ত্রণার মধ্যে আছে, পরিবারের কাছে তারা ছোট হয়ে যাচ্ছে, মুখ দেখাতে পারছে না। তাদের বাচ্চার যে চাহিদা আছে, পরিবারের চাহিদা আছে, নিডগুলো যখন ফিল আপ করতে পারছে না, তারা দিন দিন তো হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে অতি দ্রুত আমাদের যে জনবল ঘাটতি এটা পূরণে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেবে। ইনকামটাই হচ্ছে মূলত এই চাকরি টাকা থেকে, তো সেখানে তারা স্বতঃস্ফূর্তভাবে চলতে পারতেছে না, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এমনকি 20 কোটি টাকা ব্যয়ে হোমিওপ্যাথি কলেজে একটি ল্যাব স্থাপন করা হলেও নিয়োগ দেওয়া হয়নি স্থায়ী কোনো জনবল। আর যারা এখন কাজ করছেন তারাও পাচ্ছেন না কোনো বেতন ভাতা। প্রায় পড়াশোনাটা প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা। আমরা এখানে যে ম্যান পাওয়ার যারা আছি, আমার 2 বছর প্রায় বেতনও বন্ধ আছে। এ থেকে বের হতে সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছেন সংশ্লিষ্টরা। ইন্টারিম সরকারের সময় সবগুলো ওপিকে উনি গলা কেটে হত্যা করছে। বিশেষজ্ঞ মানে তো উনি এই না যে দেশের মালিক হয়ে গেছে। এখন এই সরকারের দায়বদ্ধতা আছে যে ওই জায়গাগুলোতে সরে এসে এগুলোকে একটা জায়গায় নিয়ে আসা। তাদের কিন্তু বিতাড়িতও করে না যে তোমাদের চাকরি নাই, তারা কিন্তু এখনও ডিউটিরত অবস্থা আছে। তাদের প্রতি এই অনীহা, তাদের প্রতি এই বিতৃষ্ণা বা তাদের প্রতি সরকার কিন্তু ফেলে দিচ্ছে না। এই সেক্টরটা ষড়যন্ত্রের শিকার এবং বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ভঙ্গুর করার একটা অপপ্রয়াস মাত্র। আমরা দেখেছি যে পার্শ্ববর্তী দেশগুলোতে তাদের ইউনিভার্সিটি আছে এই ইউনানি আয়ুর্বেদের উপরে, পার্শ্ববর্তী দেশগুলো তাদের মিনিস্ট্রি আছে, ডিজি হেলথ আলাদা আলাদা আছে। সেই সাথে ট্র্যাডিশনাল এই চিকিৎসা খাতে বিশেষ নজর দেওয়ার দাবি অংশীজনদের। হিমেল মাহবুব, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।